নমস্কার 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 সকলকে। আমি প্রকাশ মুখার্জি। ওয়েলকাম টু WBPSC ওয়ালা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আরও এক সপ্তাহের কারেন্ট অ্যাফেয়ার্স 6 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত ইম্পর্টেন্ট ঘটনাগুলো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো যারা যারা রেগুলার ক্লাস করো তারা তো নিশ্চয়ই জানো যে প্রত্যেক দিন সকালবেলা আমাদের DCA ক্লাসটায় আমরা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটটা পড়ি, আর এখানে আমরা একটা কম্প্যাক্ট সারা সপ্তাহের যে গুরুত্বপূর্ণ ঘটনা সেটা তোমাদের জন্য নিয়ে আসছি, যাতে তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে জিনিসটা সুবিধা হয়। ক্লাসের শেষে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই কিন্তু তোমরা জানাবে যে টেলিগ্রাম চ্যানেলে তোমরা নোটটা পেলে কিনা, ওকে, এবং ক্লাসটা তোমাদের কেমন লাগছে, এখান থেকে তোমরা কতটা বেনিফিটেড হচ্ছ সেটাও কিন্তু অবশ্যই জানাবে। চলো তাহলে আজকে শুরু করব আজকের আমাদের ভিডিও। ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্স উইকলি অ্যাফেয়ার্স, যেটাকে বলছে আমাদের 6 জুলাই থেকে 6 জুলাই থেকে আপ টু বলতে পারো 12 জুলাই পর্যন্ত আমরা এখানে একটু আপডেটটা দেখব। 6 জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যে প্রথম ঘটনাটা কি? প্রথম ঘটনা হচ্ছে প্রাইম মিনিস্টার মোদি, যিনি কিনা আর্জেন্টিনার প্রেসিডেন্ট অর্থাৎ জেভিয়ার মিলির সাথে দেখা করলেন। আমরা জানি প্রাইম মিনিস্টার মোদি সম্প্রতি 5টা দেশের সফরে গেছিলেন। সেই 5টা দেশের সফরের মধ্যে একটা ছিল আর্জেন্টিনা। তো সেই আর্জেন্টিনা সফরে প্রাইম মিনিস্টার গেলেন দীর্ঘ প্রায় 57 বছর পর। হ্যাঁ, মানেটা কি? হ্যাঁ, একদমই ঠিক শুনছো, যে কারেন্ট প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইনি যে বাইল্যাটারাল ভিজিটে গেলেন, এটা হচ্ছে কোনো একজন ভারতীয় প্রধানমন্ত্রীর ক্ষেত্রে 57 বছর পর এরম একটা ঘটনা ঘটলো। মানে এর আগে কি কোনো প্রাইম মিনিস্টার ইটালি যাননি, সরি আর্জেন্টিনা যাননি? হ্যাঁ গেছিলেন, 3জন প্রাইম মিনিস্টার এখনও পর্যন্ত গেছিলেন, যার মধ্যে একমাত্র ইন্দিরা গান্ধী ইনি বাইল্যাটারাল ভিজিট করেছিলেন। কবে না, সেটা হচ্ছে আমাদের কি না 1968-এ। এরপর PV নরসিম্হা রাও যিনি যান, তিনি 1995-এ যান, সেটা ছিল একটা G15 সামিট। এবং আমাদের প্রাইম মিনিস্টার মোদিও 2014 সালে গেছিলেন, সেটাও ছিল কি না একটা অফিসিয়াল G20 ভিজিট। তাহলে G20 সামিট এবং বলতে পারো G15 সামিটে এর আগে যদিও ভারতীয় দুজন প্রধানমন্ত্রী গেছিলেন, প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে অফিসিয়াল বাইল্যাটারাল ভিজিটে গেছিলেন ইন্দিরা গান্ধী 1968-এ, আর তারপর হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি 2025-এ, মানে দীর্ঘ প্রায় 57 বছর পর। তাহলে স্যার এখানে প্রশ্নটা কি থাকবে? এখানে প্রশ্নটা থাকবে যে কোন ভারতীয় প্রধানমন্ত্রী দীর্ঘ 57 বছর পর অফিসিয়াল ভিজিট বা বাইল্যাটারাল ভিজিটে গেলেন আর্জেন্টিনা, বা প্রাইম মিনিস্টার মোদি হচ্ছেন কততম প্রাইম মিনিস্টার যিনি কিনা আর্জেন্টিনা সফরে গেলেন দীর্ঘ 57 বছর পর। এই টাইপের প্রশ্ন তোমাকে এখান থেকে দেবে। চলো নেক্সট খবরটা কি দেখবো। নেক্সট খবর হচ্ছে ইন্ডিয়া কোয়ালিফাই করে গেল। কিসের জন্য কোয়ালিফাই করলো না? 2026-এ AFC ওম্যান এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের ক্ষেত্রে। AFC ওম্যান এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টের যোগ্যতা অর্জন পর্যায়ে ইন্ডিয়া থাইল্যান্ডকে হারিয়ে বলতে পারো সেই যোগ্যতাটা অর্জন করলো। পরীক্ষার প্রশ্ন যেটা দেবে, এই AFC ওম্যান এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? অস্ট্রেলিয়া। আর কোন সালে? 2026। তাহলে প্রশ্ন কি, 2026-এ ওমেন্স এশিয়ান কাপ ফুটবল টুর্নামেন্টটা কোন দেশে হতে চলেছে? মনে রাখবে অস্ট্রেলিয়া। চলে আসো নেক্সট। প্রাইম মিনিস্টার মোদি যিনি কিনা 17তম ব্রিক্স সম্মেলনে উপস্থিত ছিলেন, কোথায়? রিও ডি জেনেইরো, যেটা হচ্ছে ব্রাজিল। তো প্রাইম মিনিস্টার মোদির যে 5টা যে সফর দেশ ছিল, সেই 5টা সফরের মধ্যে একটা হচ্ছে ব্রাজিল। তো সেই ব্রাজিলে তিনি কেন গেছিলেন না 17তম ব্রিক্স সম্মেলনে অনুষ্ঠানে যোগ দিতে গেছিলেন, যেটা অনুষ্ঠিত হলো কোথায় না ব্রাজিলের রিও ডি জেনেইরোতে। 6 এবং 7 জুলাই এই সম্মেলনটা অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনটা পরিচালনা করেছে ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডি সিলভা। মনে রাখতে হবে কি না, পরবর্তী সম্মেলনটা অর্থাৎ 18তম ব্রিক্স সম্মেলনটা 2026-এর, এটার আয়োজন করতে চলেছে কোন কান্ট্রি? তখন মনে রাখবো এটার আয়োজন করতে চলেছে ইন্ডিয়া। আর এবারের এই সম্মেলনের থিমটা কি ছিল? এই সম্মেলনের থিম ছিল স্ট্রেনদেনিং গ্লোবাল সাউথ কোঅপারেশন ফর আ মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গভর্নেন্স। এটা হচ্ছে 2017-র ব্রিক্স সম্মেলনের থিম। তাহলে এখান থেকে পরীক্ষার প্রশ্ন, 2025-এর ব্রিক্স সম্মেলনের থিমটা কি? এটা নাম্বার 1 কোশ্চেন। নাম্বার 2, 2025-এর ব্রিক্স সম্মেলনটা কততম? 17তম, এটা নাম্বার 2 কোশ্চেন। নাম্বার 3, 2025-এর ব্রিক্স সম্মেলনটা কোথায় হলো? ব্রাজিল। নাম্বার 4, 2026-এর ব্রিক্স সম্মেলনটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? তখন আনসার ইন্ডিয়া। হলো 4টে প্রশ্ন। চলে আসো ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025 পরীক্ষার প্রশ্ন কোথায় অনুষ্ঠিত হলো? আনসার
কাজাকিস্তান। কাজাকিস্তানের কোথায় হলো না, পার্টিকুলার জায়গাটার নাম হচ্ছে আস্তানা। আর এই বলতে পারো ওয়ার্ল্ড বক্সিং কাপ 2025-এ ইন্ডিয়া টোটাল মেডেল কতগুলো পেয়েছে? 11টা, যার মধ্যে 3টে গোল্ড, 5টা সিলভার এবং মনে রাখবে 3টে ব্রোঞ্জ। আর এই যে 3টে গোল্ড এসছে, 3টে গোল্ডই পেয়েছে ভারতীয় মহিলা বক্সার নূপুর, জাসমিন লম্বরি আর হচ্ছে সাক্ষী, যে 3জন বলতে পারো গোল্ড পেয়েছে। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন করবে 30শে জুন থেকে 7ই জুলাই 2025-এ ওয়ার্ল্ড বক্সিং কাপ কোথায় অনুষ্ঠিত হলো? তখন আনসার কাজাকিস্তান বা স্পেসিফিক অপশান থাকলে আস্তানা। পরীক্ষার প্রশ্ন, এই টুর্নামেন্টে ভারত টোটাল কতগুলো মেডেল পেয়েছে? 11টা। প্রশ্ন, টোটাল কতগুলো গোল্ড পেয়েছে? 3টে। সাধারণত গোল্ডটাই আমাদের মনে রাখতে হয়। চলে আসো, ভারতবর্ষের মধ্যে প্রথম রাজ্য যারা কিনা ইউজ করছে ফেস আইডি কিসের জন্যে? রেশন পাওয়ার ক্ষেত্রে। কোন রাজ্য করছে? হিমাচল প্রদেশ। তাহলে ভারতের মধ্যে প্রথম আধার বেস ফেস অথেন্টিকেশন সিস্টেম রেশনিং ডিস্ট্রিবিউশনের জন্য চালু করলো কে? না, হিমাচল প্রদেশ। এখানে দরকার কি? এখানে দরকার হচ্ছে স্মার্টফোন যার একটা ক্যামেরা থাকবে, সেই ক্যামেরার মাধ্যমে তোমার ফেস আইডেন্টিফিকেশন হবে এবং সেই ফেস আইডেন্টিফিকেশনের পরেই তুমি রেশন পাবে। গতানুগতিক যে সিস্টেমগুলো আছে, মানে ধরো থাম ইমপ্রেশন দেওয়া বা বলতে পারো ফিঙ্গারপ্রিন্ট দিয়ে রেশন তোলা বা মোবাইলে ওটিপি জেনারেট হওয়া, এগুলো হিমাচল প্রদেশের ক্ষেত্রে কিন্তু আর এখন হচ্ছে না। এটাই হয়তো ভবিষ্যতে ভারতবর্ষে রেশনিং পাওয়ার ক্ষেত্রে হয়তো নতুন সিস্টেম আসতে চলেছে, যার ইন্ট্রোডাকশনটা হলো হিমাচল প্রদেশের হাত ধরে। চলে আসুন নেক্সট, সুরিনামের প্রথম মহিলা প্রেসিডেন্ট। তোমাকে পরীক্ষার প্রশ্ন করবে যে সুরিনামের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে সম্প্রতি যিনি দায়িত্ব নিলেন তার নাম কি? নাম হচ্ছে জেনিফার গ্রিলিং সিমন্স। জেনিফার গ্রিলিং সিমন্স, ইনি হচ্ছেন সুরিনামের প্রথম মহিলা রাষ্ট্রপতি। ইনি দায়িত্ব নিলেন 16ই জুলাই। দায়িত্ব নেওয়ার পর এনার প্রথম যে বৃহৎ কাজটা রয়েছে, যে দেশের মধ্যে যে অর্থনৈতিক অচলাবস্থা চলছে সেই অর্থনৈতিক অচলাবস্থাকে ঠিক করা। তাহলে পরীক্ষার প্রশ্ন, সুরিনামের প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে যিনি দায়িত্ব নিলেন তার নাম কি? জেনিফার গ্রিলিংস সিমন্স। চলে আসুন নেক্সট, আমেরিকার ইলন মাস্ক এখন বলতে পারো নিউজে। কেন নিউজে? না, সম্প্রতি ইনি একটা নতুন পলিটিক্যাল পার্টি লঞ্চ করেছেন। পরীক্ষার প্রশ্ন, তাহলে ইলন মাস্কের পলিটিক্যাল পার্টিটার নাম কি? সেক্ষেত্রে মনে রাখতে হবে আমেরিকা পার্টি। তাহলে ইলন মাস্ক মানে আমরা জানি কি? না টেসলা। ইলন মাস্ক মানেই আমরা জানি কি? না স্টারলিংক, তাই তো। ইলন মাস্ক মানেই আমরা জানি কি? না টুইটার। ইলন মাস্ক মানেই আমরা জানি কি? না আমাদের স্পেস এক্স, তাই তো। এগুলো আমাদের জানা ছিল। নতুন সংযোজন পলিটিক্যাল পার্টি, আর পলিটিক্যাল পার্টিটার নাম আমেরিকা পার্টি। তো এই পার্টি গঠন করার পিছনে ইলন মাস্কের কারণ কি? না, ইলন মাস্কের বক্তব্য হচ্ছে যে যাতে কিনা অপচয়ের বিরুদ্ধে লড়াই করা যায় এবং সাধারণ লোকেকে বলতে পারো আরও যাতে ক্ষমতা দেওয়া যায়। তাহলে অপচয়ের বিরুদ্ধে লড়াই ও সাধারণ লোকের হাতে আরও বেশি ক্ষমতা দেওয়াই হচ্ছে এই পার্টিটা তৈরি করার অন্যতম উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য হচ্ছে দেশের মধ্যে বর্তমান যে টু পার্টি সিস্টেম আছে এটার অবলুপ্তি ঘটানো। দেশের মধ্যে যে বর্তমানে টু পার্টি সিস্টেম আছে এটার অবলুপ্তি ঘটানোই হচ্ছে ইলন মাস্কের এই নতুন পলিটিক্যাল পার্টিটার লঞ্চ করার পিছনে কারণ। চলে আসো ইন্ডিগোর তরফ থেকে অমিতাভ কান্তকে তাদের নতুন নন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে আনা হলো। তাহলে অমিতাভ কান্ত, যিনি কিনা বলতে পারো একটা সময় ভারতে G20 যে সম্মেলন হয়েছিল সেখানে শেরপা ছিলেন, আবার বলতে পারো কি না নীতি আয়োগের প্রাক্তন সিইও হিসেবেও কাজ করেছেন। মানে অভিজ্ঞতার নিরিখে বলতে পারো এনার প্রচুর এক্সপিরিয়েন্স রয়েছে। তো তার এক্সপিরিয়েন্সকে কাজে লাগানোর জন্যই ইন্ডিগোর তরফ থেকে বলতে পারো তাকে নতুন নন এক্সিকিউটিভ ডিরেক্টর পোস্টে আনা হলো। চলে আসো, ভারতের নতুন ন্যাশনাল বায়ো ব্যাংক এটা কোথায় হলো যদি বলে এক কথায় মনে রাখবো, কোথায় হলো? না দিল্লিতে। মনে রাখতে হবে 6ই জুলাই ইউনিয়ন মিনিস্টার অফ স্টেট ইন্ডিপেন্ডেন্ট চার্জ ডক্টর জিতেন্দ্র সিং, তার সাথে মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং ভাইস প্রেসিডেন্ট অফ কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ এরা সম্মিলিতভাবে উদ্বোধন করলো ন্যাশনাল বায়ো ব্যাংক। কোথায় করলো? না CSIR ইনস্টিটিউট অফ জেনোমিক্স অ্যান্ড ইন্টিগ্রেটিভ বায়োলজি, যেটা রয়েছে কোথায়? দিল্লিতে। সেখানেই বলতে পারো এটা উদ্বোধন হলো। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন করবে যে ভারতের নতুন বায়ো ব্যাংক বা ন্যাশনাল বায়ো ব্যাংকটা কোথায় হয়েছে? আনসার দিল্লি। কাদের সহযোগিতায় হয়েছে? CSIR এর সহযোগিতায় এটা হয়েছে।
চলে আসো নেক্সট, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক, যেটা কিনা ব্রিক্স ব্যাংক বলে বলতে পারো পরিচিত। সেই ব্রিক্স ব্যাংকের নতুন মেম্বার হিসেবে জয়েন করলো দুটো দেশ, একটা হচ্ছে কলম্বিয়া, একটা হচ্ছে উজবেকিস্তান। মানে আগে আমাদের যদি দেখি 2024 পর্যন্ত 10টা দেশ ছিলই। 2015-তে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা যারা এই ব্যাংকটা প্রতিষ্ঠা করে। 2021-এ এখানে যোগদান করে বাংলাদেশ, ইউএই, উরুগুয়ে। 2023-এ যোগদান করে ইজিপ্ট। 2024-এ যোগদান করেছিল আলজেরিয়া। আর 2025-এ নতুন যে দুটো দেশ বলতে পারো এখানে যুক্ত হলো, দেশটার নাম হচ্ছে কলম্বিয়া এবং উজবেকিস্তান। তাহলে মনে রাখতে হবে 10টা দেশ ছিল, দুটো যোগ হয়ে এখন সংখ্যাটা হচ্ছে কত না 12টা। তাহলে এনডিবি নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের নতুন সদস্য দুটো দেশের নাম কি না, একটার নাম কলম্বিয়া, একটার নাম উজবেকিস্তান। আর টোটাল মেম্বার কতজনে দাঁড়ালো না 12 জন মেম্বারে দাঁড়ালো হচ্ছে নিউ ডেভেলপমেন্ট ব্যাংক। চলে আসো, ইন্ডিয়া বিকাম দ্য ওয়ার্ল্ড 4th লার্জেস্ট বায়োফুয়েল কনজিউমার। 2024-এর রিপোর্ট সম্প্রতি প্রকাশিত হয়েছে। রিপোর্টটা রিলিজ করেছে কারা না, ইউকে বেসড একটা ইনস্টিটিউট ইন কোলাবোরেশন উইথ কি না কার্নি অ্যান্ড কেপিএমজি, যারা কিনা বলতে পারো রিপোর্টটা প্রকাশ করেছে। যে রিপোর্টে ইন্ডিয়া ওয়ার্ল্ড 4th লার্জেস্ট বায়োফুয়েল কনজিউমার হয়েছে 2024-এ, চায়নাকে বলতে পারো এই নিয়ে দ্বিতীয়বার সাপ্রেস করে। মনে রাখা দরকার ইন্ডিয়ার বায়োফুয়েল কনজিউমশন ইয়ার বাই ইয়ার কিন্তু বৃদ্ধি পেয়েছে। তো 40% হারে বলতে পারো বৃদ্ধি পাচ্ছে প্রতি বছর। 2024-এ যদি আমরা দেখি প্রত্যেক দিন আমরা যে পরিমাণে অয়েল ব্যবহার করেছি সেটা হচ্ছে 77,000 ব্যারেল আমরা অয়েল ব্যবহার করেছি, অর্থাৎ কিনা এই বায়োফুয়েল কনজিউম করেছি। তো সম্প্রতি এই বায়োফুয়েলের রিপোর্ট, যে রিপোর্টটা এবারেরটা হচ্ছে 74তম এডিশন। এই 74তম এডিশন কাদের না স্ট্যাটিস্টিক্যাল রিভিউ অফ ওয়ার্ল্ড এনার্জি সেই রিপোর্টটা প্রকাশ করেছে। যে রিপোর্টটায় বলা হচ্ছে যে ইন্ডিয়া বিশ্বের 4র্থ বৃহত্তম বায়োফুয়েল কনজিউমার হয়েছে 2024-এ, চায়নাকে সাপ্রেস করে। চলে আসো ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2025। তাহলে গ্র্যান্ড প্রিক্স মানেই আমরা জানি এটা কি ধরনের খেলা, ফর্মুলা 1 বা যাকে আমরা বলি কার রেস। তো সেই ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স 2025 কে জিতলো, ল্যান্ডো নরিস। কোন টিমকে রিপ্রেজেন্ট করে, ম্যাকলারেন। তাহলে ল্যান্ডো নরিস যিনি কিনা ইউকের একজন বাসিন্দা, ইনি ফর্মুলা 1 ড্রাইভার, কাকে রিপ্রেজেন্ট করে না টিমটার নাম হচ্ছে ম্যাকলারেন। সম্প্রতি কি জিতলো, কোন টুর্নামেন্টটা না ফর্মুলা 1 ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স, এটা কিনা টুর্নামেন্টটা জিতলো। মনে রাখতে হবে এটা ল্যান্ডো নরিসের কি না 8 কেরিয়ার উইন এবং তার সঙ্গে 4th ভিক্টরি 2025-এর সিজনে। তার মানে 2025-এর সিজনে এটা তার 4র্থ জয় এবং ওভারঅল যদি আমি দেখি এটা তার কেরিয়ারের 8ম জয়। কোনটা না ব্রিটিশ ফর্মুলা 1 গ্র্যান্ড প্রিক্স। চলে আসো, এশিয়াস লার্জেস্ট জঙ্গল সাফারি কোথায় হতে চলেছে, আরাবল্লী হিলসে। কারা করছে এটা, হরিয়ানা গভর্নমেন্টের তরফ থেকে এটা করা হচ্ছে। তাহলে হরিয়ানা গভর্নমেন্ট সম্প্রতি ঘোষণা করেছে কি না দ্য ডেভেলপমেন্ট অফ এশিয়াস লার্জেস্ট জঙ্গল সাফারি ইন আরাবল্লী হিলস। হলো উদ্দেশ্য কি, উদ্দেশ্য হচ্ছে ইকো ট্যুরিজমকে প্রমোট করা এবং ওয়াইল্ড লাইফকে সংরক্ষণ করা। এই জন্য প্রায় 10,000 জায়গা জুড়ে বলতে পারো এই জঙ্গল সাফারিটা হচ্ছে, যার মধ্যে 6,000 একর জায়গা গুরুগ্রাম আর 4,000 একর জায়গা হচ্ছে নু, দুটো জায়গায় হচ্ছে হরিয়ানার, যেখানে কিনা এই জঙ্গল সাফারিটা করা হচ্ছে। তাহলে উদ্দেশ্য কি, ইকো ট্যুরিজমকে বুস্ট আপ করা, তার সঙ্গে কিনা কনজারভেশনকে প্রমোট করা, ওয়াইল্ড লাইফ কনজারভেশনকে প্রমোট করা। সেটাকে সামনে রেখেই হরিয়ানা গভর্নমেন্টের তরফ থেকে বলতে পারো এই উদ্যোগটা নেওয়া হচ্ছে। চলে আসো, মহারাষ্ট্র ডিক্লেয়ার করলো কি না গণপতি উৎসব বা গণেশ উৎসবকে তাদের অফিসিয়াল স্টেট ফেস্টিভ্যাল। অফিসিয়াল স্টেট ফেস্টিভ্যাল হিসেবে সম্প্রতি মহারাষ্ট্র সরকারের তরফ থেকে গণপতি উৎসবকে ঘোষণা করা হয়েছে। এটা এই গণপতি উৎসবটা 10 দিনের একটা ফেস্টিভ্যাল। এটা শুরু হবে 27শে আগস্ট 2025-এ। মনে রাখা দরকার দেবেন্দ্র ফডনবিস যিনি কিনা বলতে পারো আমাদের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী, তিনি সম্প্রতি ডিক্লেয়ার করলেন সার্বজনিক গণোৎসব, এটাকে একটা স্টেট ফেস্টিভ্যাল হিসেবে ঘোষণা করলেন। ফ্রিডম ফাইটার বাল গঙ্গাধর তিলক যে কিনা বলতে পারো এই ফেস্টিভ্যালটা সূচনা করেছিলেন কোন সময় 1893-তে। হলো 1893-তে এই মডার্ন সার্বজনিক গণেশ উৎসবটা চালু করেছিল বাল গঙ্গাধর তিলক এবং সেটার পর থেকেই বলতে পারো কন্টিনিউয়েশন এবং সম্প্রতি এই উৎসবটাকেই মহারাষ্ট্রের স্টেট ফেস্টিভ্যাল হিসেবে ঘোষণা করলো সেখানকার সরকার। নেক্সট, গজমিত্র স্কিম, এটা কোন রাজ্য সরকার চালু করলো, আসাম। কাদের জন্য না হাতিদের জন্য।
আসাম গভর্নমেন্ট সম্প্রতি অ্যাপ্রুভ করলো ইমপ্লিমেন্টেশন অফ গজমিত্র স্কিম ইন দ্য 8 মোস্ট হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট প্রোন ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট। তাহলে রাজ্যের মধ্যে 8টা জেলা আছে, যে 8টা জেলা হচ্ছে কিনা মানুষের সাথে হাতির কনফ্লিক্ট জোন বলে পরিচিত, সেই 8টা জেলাকে নিয়েই বলতে পারো কিনা মহারাষ্ট্র সরকার লঞ্চ করলো গজমিত্র স্কিম। কোন 8টা জেলা যদি আমরা দেখি তাহলে মনে রাখবে কিনা গোলপাড়া, বাক্সা, উদলগুড়ি, শান্তিপুর, নাগাঁও, নেক্সট ওয়ান গোলাঘাট, জোরহাট এবং হচ্ছে বিশ্বনাথ। এই 8টা জায়গায় যেখানে কিনা কনফ্লিক্ট জোন বলে পরিচিত, হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট জোন, তো সেটাকেই বলতে পারো কি না ডিক্লেয়ার করা হলো, বা সেটাকেই বলতে পারো আসাম সরকারের তরফ থেকে এখানে একটা স্কিম লঞ্চ করা হলো। স্কিমটার নাম গজমিত্র স্কিম। তার সঙ্গে সঙ্গে ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে কি না রেমুনারেশন বাড়ানো। কাদের রেমুনারেশন বাড়ানো হচ্ছে না, যারা গাঁও প্রধান আছে তাদের রেমুনারেশন 9,000 টাকা থেকে বাড়িয়ে 14,000 টাকা করা হচ্ছে মান্থলি, এবং যেটা কার্যকরী হবে 1 অক্টোবর। তাহলে একদিকে কি না মানুষ এবং হাতির মধ্যে কনফ্লিক্টকে আটকাবার জন্য আসাম সরকারের তরফ থেকে আসামের কিনা 8টা জেলাকে বলতে পারো কিনা ঘোষণা করা হয়েছে, যেটা কিনা মানুষ এবং হাতির কনফ্লিক্ট জোন, এবং সেই 8টা জেলায় ইমপ্লিমেন্ট হচ্ছে গজমিত্র স্কিম। তার সঙ্গে সঙ্গে ক্যাবিনেট কি না অ্যাপ্রুভ করলো কি না যারা গাঁও প্রধান আছে তারা আগে যে রেমুনারেশনটা পেত, অর্থাৎ আগে রেমুনারেশন পেত 9,000 টাকা, সেটা থেকে বাড়িয়ে এখন 14,000 টাকা করে দিল। চলে আসুন নেক্সট, সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তিতে তৈরি একটা ডাইভিং সাপোর্ট ভেসেল, যার নাম কি, নাম হচ্ছে নিস্তার। এটা সম্প্রতি লঞ্চ হলো। কারা তৈরি করেছে এটা? হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেডের তরফ থেকে এটা তৈরি করা হয়েছে। এটাই বলতে পারো প্রথম নিজস্ব প্রযুক্তিতে ডিজাইন করা এবং তৈরি করা একটা ডাইভিং সাপোর্ট ভেসেল, যার নাম হচ্ছে নিস্তার। এটাকে হ্যান্ডওভার করা হলো কাকে? ইন্ডিয়ান নেভিকে। সম্প্রতি এই ঘটনাটা হলো কোথায় না অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে। নিস্তার যেটা কিনা বলতে পারো একটা মাদারশিপ হিসেবে কাজ করবে, যে কিনা ডিপ সাবমার্জেন্স রেস্কিউ ভেহিকেল হিসেবে কাজ করবে। অর্থাৎ গভীর সমুদ্রে যদি কোনো ভেহিকেল ডুবে যায় বা কোনো সাবমেরিন যদি ডুবে যায়, সেখান থেকে রেস্কিউ করার জন্য বলতে পারো এটাকে কাজে লাগানো হবে। তাহলে নাম কি? নাম হচ্ছে নিস্তার। এটা হচ্ছে একটা ডাইভিং সাপোর্ট ভেসেল, যেটা কিনা সব ধরনের বলতে পারো কিনা ভেহিকেলে বলতে পারো ওয়েল ইকুইপড একটা ভেহিকেল, যেটা কিনা পার্টিকুলারলি যে কোনো ধরনের স্ল্যাভেজ অপারেশন বা বলতে পারো আন্ডারটেকিং, ড্রাইভার মনিটরিং, সব সিস্টেমই এর মধ্যে উপলব্ধ থাকবে। আইসিসি নিযুক্ত করলো সঞ্জোগ গুপ্তাকে। কোন পোস্টে নিযুক্ত করলো? তাদের নতুন সিইও, চিফ এক্সিকিউটিভ অফিসার হলো সঞ্জয় গুপ্তা হচ্ছে 7th চিফ এক্সিকিউটিভ অফিসার। কিসের? না আইসিসি। তাহলে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল সম্প্রতি একটা বড় ঘোষণা করলো। জয় শাহ যে কিনা অলরেডি বলতে পারো চেয়ারম্যান হিসেবে রয়েছে, সেই তারপর বলতে পারো আরেকজন ভারতীয় যে কিনা এই আইসিসির একটা পোস্ট পেল, তার নাম হচ্ছে কিনা সঞ্জোগ গুপ্তা। সঞ্জোগ গুপ্তা কাকে রিপ্লেস করছে না অস্ট্রেলিয়ার জিওফ অ্যালারডাইসকে রিপ্লেস করছে, এবং তার জায়গায় দায়িত্ব নিচ্ছে কে না আমাদের বিজনেস মিডিয়া টাইকুন সঞ্জয় গুপ্তা। তো মনে রাখতে হবে, পরীক্ষার প্রশ্ন দেবে যে আইসিসির নতুন সিইও কাকে অ্যাপয়েন্ট করা হলো, সেক্ষেত্রে আনসার হচ্ছে সঞ্জোগ গুপ্তা। চলে আসুন নেক্সট, মুখ্যমন্ত্রী সেহত যোজনা। আবারও একটা স্কিম বলতে পারো। যদি বলো এটা কোন রাজ্য সরকার চালু করেছে, মনে রাখবো পাঞ্জাব রাজ্য সরকার এটা বলতে পারো চালু করেছে। পাঞ্জাব রাজ্য সরকারের পক্ষ থেকে আম আদমি পার্টি এই স্কিমটা লঞ্চ করেছে, যেখানে 10 লাখ টাকা পর্যন্ত ফ্রি ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স দেওয়া হচ্ছে 65 লক্ষ ফ্যামিলিকে, যে ফ্যামিলিরা বসবাস করে কোথায় না পাঞ্জাবে। তাহলে এই স্কিমটার নাম কি? স্কিমটার নাম মুখ্যমন্ত্রী সেহত যোজনা। এটা ঘোষণা করেছে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত সিং মান। সম্প্রতি চণ্ডীগড়ে 8ই জুলাই এক অনুষ্ঠানে তিনি এটা ঘোষণা করেন, যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও। এবং মনে করা হচ্ছে কি না এই স্কিমটা 2রা অক্টোবর 2025 বলতে পারো, যেটা মহাত্মা গান্ধীর জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে বলতে পারো স্কিমটা লঞ্চ করা হবে। তাহলে প্রায় 64 লক্ষ ফ্যামিলিকে বলতে পারো যারা কিনা পাঞ্জাবে বসবাস করে, তাদেরকে কিনা 10 লাখ টাকা পর্যন্ত ফ্রি ইউনিভার্সাল হেলথ ইন্স্যুরেন্স স্কিমের আন্ডারে আনা হচ্ছে, যে স্কিমটার নাম মুখ্যমন্ত্রী সেহত যোজনা। নেক্সট, প্রাইম মিনিস্টার মোদীকে সম্মানিত করা হলো ব্রাজিলের টপ অনার দিয়ে। তাহলে ব্রাজিলের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডটার নাম দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস।
দ্য গ্র্যান্ড কলার অফ দ্য ন্যাশনাল অর্ডার অফ দ্য সাউদার্ন ক্রস, যেটা ব্রাজিলের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, সেই অ্যাওয়ার্ডে সম্প্রতি আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীকে সম্মানিত করলেন ব্রাজিলের রাষ্ট্রপতি লুইস ইনাসিও লুলা ডি সিলভা। এই সেরিমনিটা হয় কোথায় না ব্রাজিলের ক্যাপিটাল ব্রাসিলিয়াতে 8ই জুলাই বলতে পারো এই সেরিমনিটা হয়। প্রাইম মিনিস্টার মোদি 5টা দেশ সফরে বর্তমানে ছিলেন, যার মধ্যে ছিল ঘানা, ট্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, আর্জেন্টিনা, ব্রাজিল এবং নামিবিয়া। সফর শুরু হয়েছিল 2রা জুলাই, সফর কমপ্লিট হলো 9 জুলাই। এই 5টা দেশের সফরের সময় প্রাইম মিনিস্টার মোদিকে সম্মানিত করা হয় ঘানার সর্বোচ্চ পুরস্কার দ্য অর্ডার অফ দ্য স্টার অফ ঘানা, ট্রিনিদাদ এবং টোব্যাগোর সর্বোচ্চ পুরস্কার দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ট্রিনিদাদ অ্যান্ড টোব্যাগো, এবং তার সঙ্গে যদি আমরা দেখি কি না ব্রাজিলের সর্বোচ্চ পুরস্কারেও সম্মানিত করা হয়। চলে আসো নেক্সট, ইন্ডিয়া আর জাপান যুগ্মভাবে লঞ্চ করলো কি না একটা কোস্ট গার্ড ড্রিল। ড্রিলটার নাম কি? ড্রিলটার নাম জামাতা। জাপানিজ ল্যাঙ্গুয়েজে এই জামাতা কথাটার মানে হচ্ছে কি না সি ইউ লেটার। আর এই মহড়াতে পার্টিসিপেট করার জন্য জাপানিজ কোস্ট গার্ড শিপ, যার নাম কি নাম হচ্ছে সুকুশিমা, যে কিনা অলরেডি চেন্নাই বন্দরে উপস্থিত হয়েছিল 7ই জুলাই 2025। এটা একটা বলতে পারো দুটো দেশের মধ্যে, দুটো দেশের কোস্ট গার্ডের মধ্যে বলতে পারো একটা মহড়া, যে মহড়াটার নাম কি নাম হচ্ছে জামাতা। তাহলে পরীক্ষার প্রশ্ন কি না একটা কোস্ট গার্ড ড্রিল যার নাম হচ্ছে জামাতা, এটা কোন দুটো দেশের মধ্যে হলো? তখন আনসার হচ্ছে ইন্ডিয়া আর জাপানের মধ্যে অনুষ্ঠিত হলো। চলে আসো নেক্সট, ইউরোকে নতুন করে ব্যবহার করছে যে দেশটার নাম বুলগেরিয়া, আর কান্ট্রি হিসেবে বলতে পারো এটা হচ্ছে 21তম। তাহলে আমরা জানতাম কি না ইউরো 20তম মেম্বার হিসেবে যে জয়েন করেছিল তার নাম ক্রোয়েশিয়া, তাই তো ক্রোয়েশিয়া। এবার 21তম মেম্বার কান্ট্রি হিসেবে বলতে পারো ইউরো জোনে এলো কে না বুলগেরিয়া, এবং বুলগেরিয়া তার অফিসিয়াল বা ন্যাশনাল কারেন্সি যেটা বুলগেরিয়ান লেভ, এটাকে রিপ্লেস করে 1 জানুয়ারি 2026 থেকে ব্যবহার করবে কি না ইউরো। তাহলে আমাকে বলতে পারে ইউরো ব্যবহারকারী নতুন দেশটার নাম কি? বুলগেরিয়া। ইনি কততম দেশ না 21তম দেশ। কবে থেকে ইনি বলতে পারো ইউরো কারেন্সি ব্যবহার করবে না 1 জানুয়ারি 2026 থেকে ইনি এই কারেন্সিটা ব্যবহার করবেন। চলে আসো, অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের তরফ থেকে অ্যাপ্রুভ করা হলো, কি অ্যাপ্রুভ করা হলো না অমরাবতী কোয়ান্টাম ভ্যালি ডিক্লারেশন। অমরাবতী কোয়ান্টাম ভ্যালি ডিক্লারেশন সম্প্রতি অ্যাপ্রুভ করা হলো গভর্নমেন্ট অফ অন্ধ্রপ্রদেশের তরফ থেকে, হুইচ উইল বি দ্য গাইডিং ফ্রেমওয়ার্ক ফর দ্য গভর্নমেন্ট এফোর্ট টু অ্যাডভান্স কোয়ান্টাম টেকনোলজি অ্যান্ড বিল্ড আ ভাইব্রেন্ট ইনোভেশন ইকোসিস্টেম। তাহলে যেটা কিনা একটা ফ্রেমওয়ার্ক হিসেবে কাজ করবে গভর্নমেন্ট এফোর্ট দিয়ে বলতে পারো টু অ্যাডভান্স কোয়ান্টাম টেকনোলজি রাজ্যে পার্টিকুলার অমরাবতীতে, যাতে কিনা বলতে পারো এটা তৈরি হয় এবং একটা ইনোভেটিভ ইকোসিস্টেম যাতে তৈরি হয়, তার জন্যই বলতে পারো কিনা অন্ধ্রপ্রদেশের পার্টিকুলারলি যদি আমরা দেখি অমরাবতীকেই বলতে পারো কিনা কোয়ান্টাম ভ্যালি হিসেবে ঘোষণা করা হয়েছে। এবং উদ্দেশ্য হচ্ছে 2029-এর 1 জানুয়ারির মধ্যে 2029-এর 1 জানুয়ারির মধ্যে কিনা $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট যাতে এখানে হয়, সেটাকে মাথায় রেখেই অন্ধ্রপ্রদেশ সরকারের তরফ থেকে সম্প্রতি এই উদ্যোগটা নেওয়া হয়েছে। দ্য ডেক্লারেশন ফলো ডেলিভারেশন হেল্ড ডিউরিং দ্য কোয়ান্টাম ভ্যালি ওয়ার্কশপ হেল্ড ইন বিজয়ওয়াড়া, অন্ধ্রপ্রদেশ। তাহলে মনে রাখতে হবে ভারতের প্রথম, যদি প্রশ্ন আসে ভারতের প্রথম কোয়ান্টাম ভ্যালি কাকে ঘোষণা করা হয়েছে, তখন আনসার হচ্ছে অন্ধ্রপ্রদেশের অমরাবতীকে ঘোষণা করা হয়েছে। 2029 সালের মধ্যে টার্গেট হচ্ছে কি না এখানে যাতে অন্তত $1 বিলিয়ন ইনভেস্টমেন্ট হয়, সেটাকে মাথায় রেখেই একটা ইকোসিস্টেম তৈরি করা হচ্ছে কোথায় না এই অন্ধ্রপ্রদেশে। চলে আসো নেক্সট, সম্প্রতি নেস্ট এবং ইউনিসেফ যুগ্মভাবে শুরু করলো কি না তালাশ, কাদের জন্য? ট্রাইবাল ইউথ ডেভেলপমেন্টের জন্যে। তাহলে নেস্ট কথাটার পুরো অর্থ ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট, এবং ইউনিসেফ ইন্ডিয়া যুগ্মভাবে শুরু করলো কি না তালাশ। তালাশটা কি? এটা একটা ডিজিটাল প্রোগ্রাম যার উদ্দেশ্য হচ্ছে টু হেল্প ট্রাইবাল স্টুডেন্ট ইন একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল অ্যাক্রস 28 স্টেট অ্যান্ড 8 ইউনিয়ন টেরিটরি। তাহলে ভারতবর্ষের 28টা রাজ্য এবং 8টা ইউনিয়ন টেরিটরিতে আমাদের যে একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল আছে, যেখানে আমাদের ট্রাইবাল স্টুডেন্টরা পড়াশুনো করে, তাদের কি না ডিজিটালিভাবে বলতে পারো কি না হেল্প করার জন্য
ন্যাশনাল স্কুল, ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট এবং ইউনিসেফের যৌথ উদ্যোগে শুরু হলো কি না তালাশ বলে একটা নতুন উদ্যোগ। তালাশ ইনক্লুড, এর মধ্যে কি কি থাকবে? অ্যাপটিটিউড টেস্ট, কেরিয়ার কাউন্সেলিং, লাইফ স্কিল ট্রেনিং এবং সাপোর্ট ফর টিচার্স, এগুলো সবই করানো হবে কোথায় না এই স্কিমের আন্ডারে। এবং এতে প্রায় 1,38,000 স্টুডেন্ট কিনা যারা কিনা বেনিফিট পাবে বলে আশা করা হচ্ছে। এবং এই প্রোগ্রামটা সাপোর্ট করছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 যে গোল, সেই গোলকে বলতে পারো সাপোর্ট করছে এবং সারা দেশে এটা রোলড আউট হয়ে যাবে আশা করা হচ্ছে 2025-এর শেষে। 2025-এর শেষের মধ্যে এটা ভারতবর্ষের প্রতিটা জেলায়, প্রতিটা ডিস্ট্রিক্ট, প্রতিটা স্টেটে যেখানে যেখানে এই স্কুলটা আছে অর্থাৎ কিনা একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল প্রত্যেকটাতেই অ্যাপ্লাই হয়ে যাবে। উদ্দেশ্য কি তাহলে মনে রাখতে হবে? স্টুডেন্টদেরকে কিনা অ্যাপটিটিউড টেস্ট, কেরিয়ার কাউন্সেলিং এবং লাইফ স্কিল ট্রেনিং করানো, যাতে পরবর্তী ক্ষেত্রে তাদের কিনা কাজকর্ম করতে কোনো সমস্যা না হয়। উদ্যোগটা নিয়েছে ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্ট এবং যৌথ উদ্যোগে এখানে পার্টিসিপেট করছে ইউনিসেফ। আর প্রোগ্রামটার নাম কি যদি বলে, প্রোগ্রামটার নাম হচ্ছে তালাশ। উত্তরাখণ্ড গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হলো অপারেশন কালানিমি। অপারেশন কালানিমি কাদের এগেনস্টে? না যারা নকল সাধু তাদের এগেনস্টে বলতে পারো। উত্তরাখণ্ড গভর্নমেন্টের তরফ থেকে লঞ্চ করা হলো এই অপারেশনটা। নাম কি? অপারেশন কালানিমি। এটা একটা পুলিশ ক্যাম্পেইন যাতে কিনা ধরা যায় যারা ফেক সেন্ট আছে এবং রিলিজিয়াস ইম্পারসোনেট আছে রাজ্যের মধ্যে, মানে ধর্মগুরু, নকল ধর্মগুরু বা বলতে পারো কিনা নকল সাধু সেজে যারা বলতে পারো ঘুরে বেড়াচ্ছে, লোক ঠকাচ্ছে, তো তাদেরকে ধরার জন্য একটা পুলিশ ক্যাম্পেইন যার নাম অপারেশন কালানিমি। অপারেশনের নামকরণটা যে করা হয়েছে কালানিমি, এটা কিসের থেকে নেওয়া হয়েছে মনে রাখবে কি না? ইনি ছিলেন একজন ডেমন ফ্রম হিন্দু মাইথোলজি, who disguised himself as a saint to mislead other। তাহলে এটা হিন্দু মাইথোলজি থেকে নেওয়া একটা নাম। এই নামে যে লোকটা আমাদের হিন্দু মাইথোলজিতে ছিল তিনি নিজেকে সাধু বলে পরিচয় দিতেন, দিয়ে লোক ঠকাতেন, তো সেখান থেকে এই নামটা নেওয়া হয়েছে। নামটা হচ্ছে কি না কালানিমি। নেক্সট দেখো কি না নতুন একটা আকাশবাণী কেন্দ্র হতে চলেছে কোথায় না উজ্জয়ন, যাতে কিনা আরো বেশি করে ব্রডকাস্টিংকে বুস্ট আপ করা যায়। সেন্ট্রাল গভর্নমেন্টের তরফ থেকে ঘোষণা করা হয়েছে একটা নতুন আকাশবাণী কেন্দ্র প্রতিষ্ঠা হতে চলেছে উজ্জয়ন মধ্যপ্রদেশে বাইন স্কিমের আন্ডারে। মনে রাখতে হবে গোল কি? টু ইমপ্রুভ রিজিওনাল ব্রডকাস্টিং, রিচ মোর পিপল উইথ রিলায়েবল ইনফরমেশন অ্যান্ড বুস্ট মিডিয়া ইনফ্রাস্ট্রাকচার ইন দ্য স্টেট। তাহলে রাজ্যের মধ্যে মিডিয়া ইনফ্রাস্ট্রাকচারকে বুস্ট আপ করা, আরও বিশ্বাসযোগ্যতাভাবে বলতে পারো ইনফরমেশান শেয়ার করা এবং বলতে পারো কিনা রিজিওনাল ব্রডকাস্টিংকে ইমপ্রুভ করার জন্যই বলতে পারো লঞ্চ করা হয়েছে এই বাইন্ড স্কিম, এবং যার আন্ডারে একটা নতুন আকাশবাণী কেন্দ্র হচ্ছে কোথায় না উজ্জয়ন। উজ্জয়নটা কোথায় আছে? মধ্যপ্রদেশ। চলে আসো ইন্ডিয়া যে কিনা বলতে পারো আয়োজন করতে চলেছে শুটিং ওয়ার্ল্ড কাপ 2027 এবং জুনিয়র ওয়ার্ল্ড কাপ 2028। কি বলেছে দেখো, ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2028 হচ্ছে কোথায়? ইন্ডিয়াতে। আর শুটিং ওয়ার্ল্ড কাপ 2027 হচ্ছে কোথায়? ইন্ডিয়াতে। সম্প্রতি এই ঘোষণাটা করেছে কে? ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন। তাহলে আমাকে পরীক্ষার প্রশ্ন দিতেই পারে, ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশন যে ঘোষণাটা করেছে, যে ঘোষণার মাধ্যমে কি বলেছে না 2027-এ শুটিং ওয়ার্ল্ড কাপটা কোথায় হবে, এটা একটা প্রশ্ন যেমন তোমায় করতে পারে। আবার অন্যরকমভাবে বলতে পারে কিনা ইন্টারন্যাশনাল শুটিং স্পোর্টস ফেডারেশনের তরফ থেকে ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপটা 2028টা কোথায় হবে, কি ঘোষণা করেছে। দুটো ক্ষেত্রেই মনে রাখতে হবে, দুটো ক্ষেত্রেই আনসারটা হচ্ছে কিনা ইন্ডিয়া। কোথায় না ইন্ডিয়া, দুটো ক্ষেত্রেই আনসারটা কিনা ইন্ডিয়া। চলে আসো পরেরটা, ইন্ডিয়ার র্যাঙ্কিং দেখো আরও পিছিয়ে গেল কোথায় না ফিফাতে। ইন্ডিয়ার বর্তমান র্যাঙ্ক যদি বলি ফিফায় কত না 133, যেটা কিনা 2016 পরে সব থেকে খারাপ র্যাঙ্কিং হচ্ছে এখন। প্রায় 6 ধাপ পিছিয়ে গিয়ে ইন্ডিয়ার র্যাঙ্ক হলো 133 ফিফা র্যাঙ্কিংয়ে। এটাই মনে রাখবে ডিসেম্বর 2016 পর ইন্ডিয়ার সবচেয়ে খারাপ পারফরমেন্স। সম্প্রতি ইন্ডিয়া কিনা থাইল্যান্ড এবং হংকংয়ের কাছে জুন 2025-এ ম্যাচ হারে এবং তার জন্য আমাদের যে ন্যাশনাল টিমের কোচ মানালো মার্কুইস তাকে কিনা
পদত্যাগ করতে হয়। এখন দেখার ইন্ডিয়ার পরবর্তী চান্সটা রয়েছে বাউন্স ব্যাক করে আসার। অক্টোবর মাসে এগেনস্ট সিঙ্গাপুরের এগেনস্টে বলতে পারো ম্যাচ আছে। যদি এই ম্যাচে ইন্ডিয়া বাউন্স ব্যাক করতে পারে তবেই ইন্ডিয়ার আবার একটু ফিফা র্যাঙ্কিংটা ওপরের দিকে উঠবে, অন্যথায় আবার পিছিয়ে যাবে। এখন সেটাই দেখার আমাদের কি না ইন্ডিয়ার র্যাঙ্কিংটা কতটা পিছিয়ে থাকছে বা কতটা এগিয়ে থাকছে। চলে আসো পরেরটা, সচিন তেন্ডুলকারের ছবি সম্প্রতি আমরা দেখতে পেলাম। কোথায় উদ্বোধন হলো না লর্ডসে। সচিন তেন্ডুলকারের একটা ছবি অফিসিয়ালি উদ্বোধন হলো কোথায়, এমসিসি মিউজিয়াম, যেটা কিনা রয়েছে লর্ডস ক্রিকেট গ্রাউন্ড লন্ডনে, যেটাকে বলা হয় কি না হোম অফ ক্রিকেট, যে জায়গাটা পরিচিত। ছবিটাকে এঁকেছে, ছবিটা এঁকেছেন হচ্ছে কিনা স্টুয়ার্ট পিয়ারসন রাইট, যিনি কিনা ছবিটা এঁকেছেন। এবং এই লন্ডনে যেটা কিনা আমাদের যে ক্রিকেট ম্যাচটা চলছে লর্ডসে, তো তার অফিসিয়াল উদ্বোধনটাও করানো হয় সচিনকে দিয়ে রিং বেলটা নাড়িয়ে। সেই বিখ্যাত বলতে পারো কি না তেন্ডুলকার অলসো র্যাং দ্য বেল টু বিগিনিং ডেজ ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড টেস্ট ম্যাচ। আমরা জানি এই ইন্ডিয়া ভার্সেস যে ইংল্যান্ড টেস্ট ম্যাচ হচ্ছে তার নামটা চেঞ্জ হয়েছে। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে যে সম্প্রতি যে ইন্ডিয়া আর ইংল্যান্ডের মধ্যে যে টেস্ট সিরিজটা চলছে, সেই টেস্ট সিরিজটার নতুন নামটা কী ছিল আর আগের নামটা কী ছিল? দুটো কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে, এটাই তোমাদের কিন্তু হোমওয়ার্ক। তো সেই তেন্ডুলকারের ছবি সম্প্রতি উদ্বোধন হলো কোথায় না এমসিসি মিউজিয়াম, যেটা রয়েছে কোথায় লর্ডস ক্রিকেট গ্রাউন্ড লন্ডনে। এবং তার সঙ্গে মনে রাখবে সচিন তেন্ডুলকার ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ডের যে থার্ড টেস্টটা, যেটা লন্ডনের হলো আমার লর্ডসে চলছে এখন, তো সেই টেস্টটাও কি না রিং বেল বাজিয়ে স্টার্ট করেছিলেন তেন্ডুলকার। তাহলে এই ছিল আজকের আমাদের ওভারঅল এক সপ্তাহের ইম্পর্টেন্ট ঘটনা। কেমন লাগলো ক্লাসটা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। দেখা হবে নেক্সট উইকের আরও বেশ কিছু ইনফরমেশন নিয়ে। এবং যে প্রশ্ন দুটো তোমাদের হোমওয়ার্ক দিয়েছি অবশ্যই যেন কমেন্ট সেকশানে দেখতে পাই। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে আবারও একটা ভালো ভিডিও নিয়ে। থ্যাংক ইউ।